একটি দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এমন একজন দূরদর্শী বিচক্ষণ রাজনৈতিক নেতা, তিনি বৈষম্যের শিকার। এই শব্দগুলো বললে অনেকে আকাশ থেকে পড়বেন, তাই না? রবিন মুরব্বী মানুষ একটা মিনিট সুযোগ দেন, উনি করবেন প্রশ্ন। জি বলুন, আপনি বলুন। চাঁদাবাজ ইস্যু, বিএনপিকে চাঁদাবাজ বলে যে ঘায়েল করা হয়েছিল নির্বাচন আগে, এখনো বলা হয়। এটি শুরু হয়েছিল কি দিয়ে জানেন? চাঁদা নেওয়ার অভিযোগে আমরা বাইতুল মোকাররম মসজিদ এলাকায় যেই চাঁদাবাজদের হাতে নাতে ধরে গণপিটুনি দেওয়ার যে ঘটনাটি 2025 সালের সেই জানুয়ারি মাসে গণপিটুনি দিয়েছেন, চাঁদা নেওয়ার অভিযোগে আমরা এই ঘটনা ছিল সম্পূর্ণ মিথ্যা এবং আমাদের কিছু গণমাধ্যম, কিছু ডিজিটাল মাধ্যমের মব সাংবাদিকতার রাজনৈতিকভাবে বিএনপিকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য একটি বৈধ ইজারা নেওয়া জায়গায় খাজনা আদায় বা টোল আদায় করার সময় লোকজনগুলোকে গণপিটুনি দেওয়া, সেটা আবার সরাসরি সম্প্রচার করে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়। চাঁদাবাজ প্রতিরোধ কমিটির নামে আমি পল্টন চাঁদাবাজ প্রতিরোধ কমিটির সভাপতি। আমার কাছে ফোন দিয়ে চাঁদা চাইছে, তার দায়িত্ব নিয়ে চাঁদাবাজি করা, টিফুকে নাকি টাকা উঠে দিত। প্রকাশ্যে আইসা সে বলে যে আমি আগে চাঁদাবাজের লাইসেন্স ছিল না, এখন লাইসেন্স নিয়ে আসছি। তার মানে মজনু ভাই তাকে না চাঁদাবাজির লাইসেন্স দিয়েছে বিএনপি থেকে। সেই কমিটির নেতা আবার হচ্ছেন জামায়াত ইসলামের নেতা। আমার রাজনৈতিক কোনো পরিচয় বলতে আমি এখানের একটা এই চাঁদাবাজ প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব এবং না রাজনৈতিক পরিচয় না। আমার রাজনৈতিক পরিচয় বলতে আমি এখানে জামাত সংগঠন করি, জামাত করি আমি। এবং জামায়াত ইসলামী এটি নিয়ে বিক্ষোভ মিছিল করেন। অর্থাৎ ইজারা নেওয়া একটি জায়গা বৈধভাবে ইজারা নিয়েছেন, সেই জায়গায় খাজনা বা টোল আদায় করতেছিলেন, সেইখানে মব সৃষ্টি করে গণধুলাই দেওয়ার ঘটনাটি ভাইরাল করে সরাসরি সম্প্রচার করে আমাদের মূলধারার কয়েকটি গণমাধ্যম এবং দুটি ডিজিটাল প্ল্যাটফর্ম চাঁদাবাজকে ধরে পিটাচ্ছে। এই ভিডিও আপনার লাইভে দেখাচ্ছে, যে কেউ শেয়ার করবে। তারপর কি চাঁদাবাজি করে? বিএনপির চাঁদাবাজ। আমি বলবো আমি বুঝি না কোনটা চাঁদা নিয়েছো নাকি ওই পাশে লোক দোকানদার বলছে যে তুমি চাঁদা নিয়েছো। মানে প্রশ্ন নাকি রিমান্ডে জিজ্ঞাসাবাদ? কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুর প্রশ্নের ধরনটা দেখেন। আমাদের কাছে তো প্রমাণ আছে, কত টাকা করে দিয়েছিলেন বলেন। আমাদের কাছে ভিডিও আছে, কত টাকা করে আপনারা দিয়েছিলেন আপনি বলেন। বলেন কত টাকা দিয়েছিলেন, আপনি যেটা দিয়েছেন কত টাকা দিয়েছেন সেটা বলেন। না আমার কাছে আজকে পর্যন্ত আসছে না, আজকে আসে নাই, অন্যান্য দিন তো আসছে। সেই সময় কত টাকা করে নিয়েছে? আমি হলো ছোট দোকানদার, আমার কাছ থেকে চিকিৎসায় পর্যন্ত তারা সারা দেশে ছড়িয়ে দিল, মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু সেটি দেখেছে। দিনে দিনে 69,000 শেয়ার হয়েছে একটি মাত্র পেজে। দেখুন উনি চলে যাচ্ছে, এটা দিয়ে কিন্তু সারা দেশে ছড়াই দেওয়া হলো বিএনপি চাঁদাবাজ। কিন্তু ওইটা ইজারা নেওয়া একটি জায়গা, বৈধভাবে ইজারা নেওয়া, সেখানে তো কার পার্কিং বা ব্যবসা দোকানপাট বসানো বা জায়গা এক হাত ছোট বড় এইটা নিয়ে প্রশ্ন থাকতে পারত। কিন্তু চাঁদাবাজি করতেছে বিএনপি বা যুবদল, এইটা তৈরি করে। এবং এখন টেলিভিশন যে ফলো আপ রিপোর্টটি করেছে পরবর্তীতে, এখন টেলিভিশনের খবরের কাভার ফটোতে 50 টাকা দিতাম, আমরা বড়জোর 100 টাকা দিতে পারবো। চাঁদা নিয়ে দুপক্ষের সমঝোতা না হওয়ায় এবং এখন টেলিভিশনের রিপোর্টের মধ্যেই কিন্তু আছে যেটা ইজারা নেওয়া জায়গা 48টি গাড়ি পার্কিং এর জন্য ইজারা দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সময় ওই রিপোর্টটি দেখবেন দয়া করে। ওইখানে কোনো একটি তথ্য প্রমাণ নেই যে ওইখানে চাঁদাবাজি হচ্ছে বা শ্রমিক দলের যেই নেতাকে ওইখানে ছবি ব্যবহার করে বলা হয়েছে আগে 50 টাকা দিতাম, এখন কি 100 টাকা দিতে পারি সর্বোচ্চ, এরকম নাকি একটা শিরোনামে যেটা লিখেছে, এটা মনে রাখতেও চাই না। চাঁদার হার বাড়িয়ে দেয় নতুন ইজারাদার। সমঝোতার জন্য মহানগর দক্ষিণের শ্রমিক দলের নেতা মুন্সি বদরুল আলম সবুজের কাছে যায় হকাররা। সালিশদার হিসেবে সবুজের কাছে গিয়েছিল, বলছে যিনি ডাক নিছে উনি আসলে এটা সমাধান করে বসাইবে। ওই যে চাঁদা চাইছে 2 লাখ, এগুলো কোনো কথা না। চাঁদা চাইবো কেন? আমি তো ভাই রিপোর্টার, আমি চ্যালেঞ্জ করে বলি দয়া করে যে কোনো সাংবাদিক এখন টেলিভিশন কর্তৃপক্ষ এই রিপোর্টটি দেখেন। আপনার সাথে কি আমার কথা হইছে? না, আপনি নাম ধরে বলতেছেন কেন? বললেন যে আমি আপনার সাথে আপনি তো বলছেন এই ব্যক্তি আমাকে চিনে না, সে আমার নামে কিন্তু বলে ফেললো। সে এখন হয়তো আবার আমি যখন বলছি আপনাকে থানায় দিব, সে পালিয়ে চলে গেছে। আপনারা এরকম একটি রিপোর্ট কিভাবে প্রচার করেন আর কিভাবে এই রিপোর্টটি রেখে দেন, একটু দয়া করে দেখেন। বাইতুল মোকাররমে যে কার পার্টি, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই ঘটনাটি জামাতে ইসলাম আলারও টেন্ডার দিয়েছে আমাদের যুব দলের একজন তারেক রহমান বলছিলেন কদমতলী থানা বিএনপির একজন কর্মী, মুরব্বী মানুষ। ভাই আপনি প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন। লিডার, ও পরবর্তীতে দেখা গেল ওই চাঁদাবাজিটা সত্য না, ও সিটি কর্পোরেশন। ভাই আপনি প্রশ্ন করেন। রবিন, ওনাকে একটু একটা মিনিট সুযোগ দেন, উনি মুরব্বী মানুষ, একটা মিনিট সুযোগ দেন, উনি করবেন প্রশ্ন। জি বলুন, আপনি বলুন। পরবর্তীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুনো দল নিয়ে একটি মিটিং হয়েছে, সেখানে দেখা গেল যে সে ওই জায়গাটা
টেন্ডার নিয়েছে সিটি কর্পোরেশন থেকে, সে সেখানে টাকা তোলার জন্য সিটি কর্পোরেশনের দরপত্রে নির্ধারিত টাকা তুলছে, কিন্তু তাকে চাঁদাবাজ হিসাবে আখ্যায়িত করেছে। পরবর্তীতে ওই যুবদল নেতা 31 দফা কর্মশালা হয়েছিল, যে সেই কর্মশালার কদমতলী থানার অনুষ্ঠানে বলেছিলেন তারেক রহমান সাহেব সেদিন ওনার কথা শুনেছেন, বুঝেছেন, কিন্তু নিজের নেতাকর্মীদেরকে কিন্তু বুঝতেছেন উনি অন্যায়ের শিকার হচ্ছেন। আচ্ছা মুরব্বী, আমি মনে হয় আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আপনি বসুন, আমি বলছি। দেখুন, আমরা ডিনাইলে থাকলে হবে না। দেখুন, আমাদের কিছু কিছু সংখ্যক সদস্য, দলের কিছু কিছু সংখ্যক সদস্য কিছু কিছু অনৈতিক কাজে জড়িত করেছে নিজেদেরকে। দলীয় অবস্থান থেকে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আপনাকে যারা সমালোচনা করে তাদেরকে আপনি একটা কথা খুব জোর গলায় বলতে পারেন। আপনি বলতে পারেন যে দেখো, হতে পারে আমাদের ভিতরে কেউ অন্যায় করেছে, কিন্তু আমার দল যে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অথচ অতীতে আমরা কি দেখেছি? অতীতে দেখেছি যে দলের কোনো নেতাকর্মী যদি অন্যায় করে, দল তাহলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে, যেহেতু সে দলের নেতা বা কর্মী, তার 7 খুন মাফ। কিন্তু বিএনপি এই কাজটি করেনি। বিএনপি এই কাজটি করেনি। আমাদের নজরে যখন এসেছে, হতে পারে সব 100% আমাদের নজরে হয়তো আসছে না, দল হিসাবে আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু যখনই যতটুকু আমাদের নজরে এসেছে আমরা চেষ্টা করেছি ব্যবস্থা গ্রহণ করতে। আমরা ব্যাপারটাকে অস্বীকার করিনি, আমরা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখিনি। এটাই হচ্ছে অন্যদের সাথে আমাদের পার্থক্য। একজন অভিভাবক কত কঠিন হতে পারেন, কঠোর হতে পারেন, নিজের সন্তান বা নিজের কর্মীদেরকে তো সন্তানের মতো মনে করেন। এই দেশের মানুষের জন্য শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিজের সন্তানকে তিনি সেদিন জানেন যে এরা অপরাধ করেনি, ওদেরকে মপ করে গণমাধ্যমের কিছু অংশ, মপ সাংবাদিকতা আর জামায়াতে ইসলামের পরিকল্পিত এই চাঁদাবাজ প্রতিরোধ কমিটি এরা মিলে বৈধ জায়গা, ইজারা নেওয়া জায়গা, সেইখানে চাঁদাবাজ হিসেবে বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য মপ সাংবাদিকতাও করা হয়েছে। 31 দফার রূপরেখার কর্মশালায় ওই ঘটনা শোনার পর আমি নিজে ক্রস চেক করার জন্য আমি হিডেন ক্যামেরা নিয়ে গিয়েছিলাম সেই এলাকাতে। আমি সেখানে কয়েকজন ব্যবসায়ীর ইন্টারভিউ নিয়েছিলাম। তখনই এরকম দেখলাম, ধরেন আর কি এইটুক লইয়া বাংলাদেশে এইবার যাওয়া হয়েছে ঢাকা শহরে। শুনেন, যেটি দেখছেন রাজনীতির ক্ষেত্রে একজন ফোন দানোর লাগে এটি দেখাইছে। এক খানগির পোলা 4 টাকা দিচ্ছে, এটি হলে একজনের ফোন দানোর লাগে আরেকজনের মিডিয়া আনে, যে মানুষ মারা কিভাবে। বিএনপিকে চাঁদাবাজ হিসেবে, সন্ত্রাসী হিসেবে উল্লেখ করার জন্য সংঘবদ্ধভাবে মিথ্যা সংবাদ শিরোনাম করা হয়েছে এবং মূলধারার গণমাধ্যমগুলো সেই খবরগুলোতে একেবারে পরিকল্পিতভাবে অংশ নিয়েছে। পরে সেদিন কিন্তু ওইখানে যুবদল নেতাকে বহিষ্কারও করা হয়েছিল। এরকম আরও অসংখ্য নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র গণমাধ্যমের মপ সাংবাদিকতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সংঘবদ্ধ অপপ্রচার আর প্রতিপক্ষের এই যে গলা ফাটানো, চিৎকার করে সভা মঞ্চে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের প্রথম দিকের ঘটনাগুলো ভুলে গেলে চলবে না। ওই সময় বিএনপির বাস্তবতা কেমন ছিল, মাঠে ময়দানে গণমাধ্যমগুলো সংঘবদ্ধভাবে মিথ্যা সংবাদ শিরোনাম করা হয়েছে। তারেক রহমানের ছবি পর্যন্ত ব্যবহার করে নিয়ে লাইভ করার পর স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে। বিএনপি প্রয়াত সমাহসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায়। আপনি সংবাদ কারো পক্ষে কম করেন, বেশি করেন, অল্প কাভারেজ দেন, বেশি কাভারেজ দেন, কিন্তু একটি ঘটনা মিথ্যাভাবে উপস্থাপন করে কোনো দল, গোষ্ঠী, ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করে দিলেন, এটার কি কোনো কৈফিয়ত কাউকে দিতে হবে না? এইটার কি জবাব দিয়ে এই রাষ্ট্রে থাকবে না? মানে গণমাধ্যম আমাকে নিয়ে একটা মিথ্যা খবর করে দেবে, আমি প্রতিকার চাইতেও পারবো না, সরকারও বা রাষ্ট্র বা আইন কোনো কিছুই কিছু করবে না, এটা হতে পারে? এখন আপনি গণমাধ্যমকে স্বাধীনতা দিচ্ছেন, স্বাধীনতা সরকার অবশ্যই দেবে, সরকার হয়তো গণমাধ্যমের উপর খবরদারি করবে না, এটি সরকারের নীতি, কিন্তু মিথ্যা সংবাদ হবে সেইটার কি জবাবদিহি করতে আমরা কি গণমাধ্যম বাধ্য নই? ওপেন মিডিয়া সেল।